রাস্তাতে হেঁটে যাচ্ছি, এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম, কিন্তু আমি কোনো ব্যথা পেলাম না। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার নিচে পড়ে আছে, আর আমি মেয়েটার ওপরে। মেয়েটার দিকে তাকিয়ে আছি, এমন সময় মেয়েটা রাগী কণ্ঠে বলল। এই ছেলে, ওটা আমার উপর থেকে। মেয়েটা আমার দিকে তাকিয়ে ঠাস ঠাস করে আমার গালে চড় মারলো। এই যে ম্যাম, আপনি আমার গালে চড় মারলেন কেন? এখন তো একটা মেরেছি, আরো 2-3টে মারা উচিত ছিল। চোখ কি পকেটে রেখে হাঁটিস? সামনে কি আছে দেখে হাঁটতে পারিস না? সরি, আসলে আমি দেখতে পাইনি। যা এখান থেকে, নাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি চলে আসলাম বন্ধুর বাসায়। কলিং বেল দিতে রাকিব এসে দরজা খুলে দিল আর বলল। কিরে মেঘ, তোকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে আমাকে? তোর এই গালটা ফুলে গেছে আর এই গালটা ঠিক আছে। তোকে কি কেউ মেরেছে নাকি? আরে আমাকে কি মারবে? এই বলে ভিতরে চলে আসলাম। ভিতরে যেতেই আন্টি বলল। আরে মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বসো, তোমার জন্য কফি নিয়ে আসতেছি। আমি বসে পড়লাম, আর রাকিব আমার পাশে এসে বসে বলল। আমি তো তোর বন্ধু, আমাকে কি বলা যায় না? শুনবি তুই? তাহলে শোন। আসার সময় চোখে যেন কি পড়ছিল, চোখ মুছতে মুছতে আসতেছিলাম, হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মেয়েটার উপরে পড়ে যায়। তারপর মেয়েটা আমায় কিছুক্ষণ জ্ঞান দিল, আর সাথে একটা চড়ও দিয়ে গেল। ও ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তুই উপরে যা, দেখ নীলা ঘরে আছে। নীলা হচ্ছে রাকিবের বোন, এবার ক্লাস 8-এ পড়ে। আমি নীলাকে প্রাইভেট পড়াই, তাই প্রতিদিনই রাস্তা দিয়ে আসতে হয়। আমি চলে আসলাম নীলার রুমে। নীলা, আসতে পারি? ভাইয়া আসো। আজ কি পড়া আছে ওইটা বের করো, তারপর বাকি পড়া পড়াবো। ভাইয়া আজকে এই অঙ্ক দিয়েছে আর এই পড়া দিয়েছে। আমি নীলাকে 2 ঘন্টা পড়িয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে চলে আসলাম। আম্মু, খুব ক্ষুধা লাগছে, কি আছে রান্না? বিরিয়ানি রান্না করেছি, টেবিলে দেখ রেখে এসেছি। আমি টেবিলে এসে দেখি আম্মু বিরিয়ানি রেখে গেছে। আমি নিয়ে খাওয়া দাওয়া করে ফেললাম। খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি, এমন সময় রাকিবের ফোন। হ্যালো রাকিব। কিরে, কি করস? কিছু না, তুই কি করিস? আমিও কিছু করি না, চাচার চায়ের দোকানে যাচ্ছি, আসবি নাকি? আচ্ছা তুই যা, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম চাচার চায়ের দোকানে। এসে দেখি রাকিব চা খাচ্ছে। কী রে, কখন আসলি? এই তো 5 মিনিট হলো। ও আচ্ছা, চাচা আমাকে 1 কাপ চা দেন তো। আমি বসে বসে চা খেতে লাগলাম আর গল্প করতেছি। এমন সময় কে যেন সামনে থেকে ডাকতে লাগলো। এই কালো গেঞ্জি, এদিকে আয়। আমি আর রাকিব কালো গেঞ্জি পরে এসেছি, তাই কাকে ডাকতেছে বুঝতে পারছি না। এই রাকিব, তোকে মনে হয় ডাকতেছে। দেখছিস মামা, আমাকেও মেয়েরা ডাকে। যা যা, ডাকতেছে। রাকিব মেয়েটার কাছে চলে গেল। আমি বসে বসে চা খাচ্ছি, এমন সময় রাকিব এসে বলল। মেঘ, তোকে ডাকতেছে, যা। কি বলিস? আমাকে ডাকে কেন? আমি তো মেয়েটাকে চিনিও না। যা গিয়ে দেখ না কি বলে মেয়েটা। আচ্ছা তুই বস, আমি আসতেছি। আমি চলে আসলাম মেয়েটার কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কিরে, তুই এত রাতে এখানে কি করিস? চা খেতে এসেছি। আর আপনি কে আমাকে জিজ্ঞেস করার? বিকালের চটটা ভুলে গেছিস? দেখ তো চিনিস কিনা আমাকে। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি সে দজ্জাল মেয়েটা। আমি উল্টো ঘুরে দিয়ে চলে আসতে যাব রাকিবের কাছে। মেয়েটা আমার শার্টের কলার ধরে টেনে ধরে বলল। এই এখন কোথায় যাচ্ছিস? রাকিবের কাছে যাচ্ছি। বাইকে ওঠ, তোকে তোর বাসায় নিয়ে দিয়ে আসি। না, আমি যেতে পারবো। তোকে বলেছি উঠতে। দোকানদার টাকা পান, তো টাকাটা দিয়ে আসি। টাকা দিতে গেলে তুই আর আসবি না, তোর মুখ দেখেই বোঝা যায়। বাইকে উঠতে বলেছি, ওঠ। আমি ভয়ে ভয়ে বাইকে উঠে পড়লাম। মেয়েটা আমাকে নিয়ে চলে আসলো আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু দরজা খুললো। মেয়েটা বলল। শাশুড়ি আম্মু, আপনার ছেলেকে দিয়ে গেলাম আপনার হাতে, সময় হলে আবার তুলে নিয়ে যাব। এই বলে মেয়েটা চলে গেল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল। কি রে মেঘ, মেয়েটা কে? জানি না আম্মু, বিকালে নীলাকে পড়াতে যাওয়ার সময় ধাক্কা খেয়েছিলাম, তখন থেকে আমার পিছনে লাগছে। ও আচ্ছা, এই মেয়ের কাছ থেকে দূরে থাকবি, দেখতে গুন্ডাদের মতো লাগে। আম্মু, রাকিবের সামনে থেকে আমাকে তুলে নিয়ে এসেছে। রাকিব কিছু বললো না। যা, রাতও হয়েছে, ঘুমিয়ে পড় গিয়ে। ঠিক আছে আম্মু। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে চলে আসলাম বিছানায়।
গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠলাম সকালে আম্মুর ডাকে। এই মেঘ উঠ না, বাজারে যা, আব্বু তো অফিসে গেছে। আম্মু যাইতেছি। এই বলে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আম্মু বাজারের লিস্ট আর টাকাটা দাও। এই নে সব কিছু, যা যা লেখা আছে সব কিছু আনবি, পচা জিনিস আনিস না কিন্তু আবার। ঠিক আছে আম্মু। আমি চলে আসলাম বাজারে। বাজার করে হেঁটে হেঁটে আসতেছি, এমন সময় কে যেন আমার পথ আটকালো। সামনে দেখিয়ে দিক ওই মেয়েটা। এই আপু, আপনার সমস্যা কি? আপু মানে খাদিজা বলে ডাকবি। আর আমার কোনো সমস্যা নেই, তোকে আমার খুব ভালো লেগেছে, তাই তোকে বিয়ে করব। আমি এখন বিয়ে করব না, আমি এখনও পিচ্ছি। আজকে বিয়ে করলে কাল বাচ্চার বাপ হবে, সে নিজেকে আবার বাচ্চা দাবি করে। বাইকে ওঠ। না, আমি হেঁটে যেতে পারবো। তোকে বলেছি উঠতে, ওঠ। আমি বাইকে না উঠে হাঁটা শুরু করলাম। এটা দেখে মেয়েটা আমার সামনে এসে ঠাস ঠাস করে গালে চড় মারলো। মেয়েটা চড় খেয়ে আমার চোখ দিয়ে পানি আসার মতো অবস্থা। এই, আপনি আমাকে মারতেছেন কেন কথায় কথায়? আমি যা বলেছি তা যদি কেউ না শোনে তাহলে আমার অনেক রাগ হয়, আর এই রাগের জন্যই তোকে মেরেছি। আমি আর কিছু বললাম না। যে ডেঞ্জারাস মাইয়া কখন জানি আরেক গালে চড় মেরে দেয়। আমি বাইকে উঠতে এই মেয়েটার বাইকে স্টার্ট দিয়ে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, আর কখনো যদি হেঁটে যেতে দেখি তাহলে তোর খবর আছে। টাকা না থাকলে কি করব, হেঁটেই তো যাব। এই নে, এখানে 20,000 টাকা আছে, এই টাকা রাখ। আর এই না আমার ফোন নাম্বার, রাতে ফোন দিবি, না দিলে তো বুঝতেই পারছিস কি হাল হবে তোর। আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি। মেয়েটা চলে গেল। আমি কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, এই নাও তোমার বাজার। আমি আর কখনো বাজারে বা বাড়ির বাইরে বের হব না। কেন রে, কি হয়েছে? মেয়েটা আমার আজকে এমন চড় মেরেছে, এই দেখো গালটা এখনো ব্যথা করতেছে। আবার যদি মেয়েটা আসে তাহলে দেখিস মেয়েটার কি বলি। যা ফ্রেশ হয়ে আয়, খেয়ে নি। আমি ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। আম্মু গিয়ে দরজা খুলে দিল। আমি বসে বসে টিভি দেখতেছি, এমন সময় মনে হলো পিছনে কেউ আছে। আমি তাকে দেখে রাখি। কী রে, কখন আসলি? এই তো এখন এসেছি। কি করস? কিছু না, বস এখানে। না রে মাম্মা, বসবো না। কাল মেয়েটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল? বাসায় নামিয়ে দিয়ে গেছে। ওহো আচ্ছা, মেয়েটা কে রে মাম্মা? জানি না, মনে হয় কোনো বড়লোক বাবার মেয়ে হবে। ওহো আচ্ছা, চল বাহির থেকে ঘুরে আসি, আর আমার গার্লফ্রেন্ডও আসবে। ঠিক আছে চল, তাহলে আমরা চলে আসলাম একটা পার্কে। আমি আর রাকিব বসে আছি, এমন সময় রাকিবের গার্লফ্রেন্ড এসে বলল, আরে মেঘ ভাইয়া যে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি রিয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেঘ, তোরা কথা বল, আমি দোকান থেকে আইসক্রিম নিয়ে আসি। ঠিক আছে যা। রাকিব চলে গেল। রিয়া আমার পাশে বসে কথা বলতেছে, এমন সময় পিছন থেকে যেন আমার কানটা ধরে বলল, এই, তোকে না মানা করেছি যে কোনো মেয়ের সাথে ঘোরাঘুরি করবি না, আর তুই কিনা আমার কথা শুনছিস না। এই, আপনার সমস্যা কি? আপনার জন্য কোথাও ঘুরতেও যাইতে পারি না, সারাদিন বাড়িতে বসে থাকি। বাড়িতেই বসে থাকবি, আর কোনো কাজ নেই তোর? কি রে রিয়া, তুই এইখানে? আসলে আপু, এটা তোর বয়ফ্রেন্ড তাই না? এই, তোকে আজ শেষ করে ফেলবো। খাদিজা আমাকে মারতেছে, রিয়া বলতেছে, আরে আপু, এটা আমার বয়ফ্রেন্ড। ভাড়া এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডের বন্ধু। আমার বয়ফ্রেন্ড ওই যে আসতেছে। কি তুই না বললি যে এটা তোর বয়ফ্রেন্ড না? আমি তো সেই কখন থেকে বলার চেষ্টা করছি, তুমি তো আমার কোনো কথা শুনছে না। সরি জান, সরি, প্লিজ মাফ করে দাও। এখান থেকে জানতো আর কখনো আমার সামনে আসবেন না। প্লিজ মাফ করে দাও। আপনার কোনো মাপ নেই, যখন ইচ্ছা তখনই মারবেন। আমি তো আপনাকে চিনিও না, আপনি কেন আমাকে মারবেন? আমার কথা শুনে খাদিজার কিছু বলল না, চলে গেল। রিয়া বলল, ভাইয়া, আপনি এটা কি করলেন? আপনি ওনাকে চেনেন না। উনি হচ্ছেন লেডি মাফিয়া কিং, বলতে গেলে গরিবের বন্ধু। বিপদে আপদে সবসময় সাহায্য করে সবাইকে। তাতে কি হয়েছে? আমি কি করব? এখন কোনো কিছু না জেনে আমাকে মারবে, এটা কি করে হয় বলো? কালো আমাকে মেরেছে 2 বার। আসলে আপুর একটু রাগ বেশি, যখন তখন রেগে যায়। বাসার সবাই আপুর উপর কথা বলে না, যদি রেগে যায় তাহলে। ও রাকিব, আমি বাসায় চলে যাই, ভালো লাগতেছে না। আচ্ছা যা।
আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আমি কোনো কথা না বলে চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি আব্বু এসে গেছে। আব্বু, কখন আসলে? এই তো 2 ঘন্টার মতো হবে আইসি। তা তুই বলে দুপুরে খাস নাই কিছু? আব্বু ভালো লাগছিল না, তাই খাই নাই। এখন খাবো। আচ্ছা যা, খাবার খেয়ে আয়, তারপর কথা বলবো অন্য কথা। ঠিক আছে আব্বু। আমি খাওয়া দাওয়া করে আব্বুর পাশে বসে পড়লাম। আব্বু বলল, মেঘ, তোকে কাল থেকে অফিসে যেতে হবে, আমি আর পারতাছি না। ঠিক আছে আব্বু, যাবনি। আব্বু, আমার কিছু টাকা লাগবে, একটা বাইক কিনবো। এই নে এটিএম কার্ড, যত খুশি উঠিয়ে নে, যা যা লাগে নিয়ে আয়। ধন্যবাদ আব্বু। আমি বিকালে রাকিবকে নিয়ে চলে আসলাম বাইকের দোকানে। ভাইয়া, নতুন মডেলের ব্ল্যাক কালারের একটা বাইক দেখান তো। ভাইয়া, কত টাকার মধ্যে কিনবেন? সব থেকে দামি বাইকটাই কিনবো, ওইটাই দেখান। এই যে সব থেকে দামি বাইক এই দুইটাই আছে। এইটা পুরো কালো আর এইটায় সব কালার মিশানো আছে। ও আচ্ছা। আমি বাইকটা কিনে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, এইটা হচ্ছে আমার নতুন বাইক। তোর পছন্দ হয়েছে তো? আম্মু, আমার খুব পছন্দ হয়েছে। তোর পছন্দ হলেই হবে। কি করবি, বাইক চালাবি না? কিরে, ঘরে আসবি? বাইক চালাবো আম্মু। এই নাও আব্বু এটিএম কার্ড। আমি আব্বুর এটিএম কার্ডটা দিয়ে চলে আসলাম রিয়াদের বাসায়। কলিং বেল দিতে রিয়া এসে দরজা খুলে দিল। রিয়া, কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে আমার নতুন বাইক। খুব সুন্দর হয়েছে। ভাইয়া, হঠাৎ আমাদের বাসায়? খাদিজাদের বাসা কোনটা? ও, আপুর জন্য এসেছো তাই তো? বলি, তুমি তো এমনি এমনি আসার লোক না। বুঝতে যখন পারছো তাহলে বলো কোনটা। ওই যে নীল বাড়িটা আছে না, ওইটা আপুদের বাড়ি। তুমি যাবে নাকি? না, আমি যাব না, রান্না বসাইছি। আম্মু আপু একটু বাইরে গেছে তো তাই। ও আচ্ছা, ঠিক আছে, তোমার রান্না খেয়ে যাবো নি। ঠিক আছে ভাইয়া, আইসো। আমি চলে আসলাম খাদিজাদের বাসায়। বাসার সামনে এসে কলিং বেল দিতে একটা মহিলা এসে দরজা খুলে বলল, কে তুমি বাবা? আন্টি, আমি খাদিজার সাথে দেখা করতে এসেছি। খাদিজা কি বাসায় আছে? খাদিজা বাসাই আছে, ডেকে দিব নাকি? না, ডাকতে হবে না। খাদিজার রুমটা কোনটা ওইটা যদি বলতেন। ওই যে নীল দরজাটা দেখতেছ, ওটাই খাদিজার রুম। ধন্যবাদ আন্টি। আমি চলে আসলাম খাদিজার রুমে। এসে দেখি ঘরে কেউ নেই। ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ আসতেছে। আমি বিছানায় শুয়ে আছি, পাশে দেখি খাদিজার ফোনটা রাখা। ওর ফোনটা হাতে নিয়ে দেখি স্ক্রিনে আমার ছবি দেওয়া। লক খুলতে যাব, কিন্তু না চাইতেই খাদিজার নাম দিয়ে দিলাম, খুললো না। দেখি তো আমার নাম দিয়ে, এই বলে আমার নামটা দিতে ফোনের লক খুলে গেল। আমি সবার প্রথম গ্যালারিতে ঢুকলাম। ঢুকে তো আমি পুরোই অবাক, কারণ আমার স্কুল লাইফের সব ছবি আর এই বছরের সব ছবি খাদিজার গ্যালারিতে। হঠাৎ ওয়াশরুম থেকে দরজা খোলার আওয়াজ পেলাম। দেখি খাদিজা বের হচ্ছে। আমি যে শুয়ে আছি এখনো খেয়াল করেনি মনে হয় খাদিজা। একটা তোয়ালে পরে বের হয়েছে, আয়নার সামনে এসে তোয়ালে খুলে ফেলে দিল। আমি খাদিজার দিকে হাঁ করে তাকিয়ে আছি। মাশাল্লাহ। এটা বলতে না বলতে খাদিজা নিচ থেকে তোয়ালেটা তুলে সারা শরীর ঢেকে বিছানার দিকে তাকিয়ে বলল, কি রে, তুই এইখানে? কেন? আমার শ্বশুরবাড়িতে কি আসতে মানা নাকি? মানা হবে কেন? কখন আসলি? অনেকক্ষণ হয়েছে এসেছি। তুমি তো দেখতে খুবই সুন্দর। সব দেখে ফেলেছিস? না, মানে যা বাইরে যা, আমি ড্রেস চেঞ্জ করে ডাক দেবো। দেখেই তো ফেলেছি, বাইরে যাই কি করব? তোকে যাইতে বলেছি, যা। আমি চলে আসলাম বাইরে। খাদিজা দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর দরজা খুলে ভিতরে যেতে বললো। আমি ভিতরে যেতেই খাদিজা বলল, তা কেন এসেছিস তুই? তুই না বলেছিস আমার মুখ দেখবি না? তাই তোর এই 2 দিন তোর সামনে যাই না। আমি রাগ করে বলেছি, দেখে তুমি সত্যি চলে যাবে? এখন কেন এসেছো সেটা বলো। তোমাকে নিয়ে ঘুরতে যাব, চলো। ওয়েট, আমি লেহেঙ্গাটা পরে নিই। না, তুমি বুরকা পরবা, আমি বাইক এনেছি। তোমার বাইক আছে? আমার বাইক আছে, যাও রেডি হয়ে আসো, আমি নিচে আছি। ঠিক আছে, আসো তাড়াতাড়ি। আমি চলে আসলাম নিচে। আন্টি যাই আজ? বসো, তোমার জন্য শরবত আনতেছি। না, এখন আর কিছু খাবো না। এই প্রথম এসেছো আমাদের বাসায়, খেয়ে যেতেই হবে, না খাইয়ে ছাড়ছি না। ঠিক আছে হানিন। আন্টি চলে গেল রান্না করে, আমার জন্য শরবত এনে দিল। আমি শরবত খাইতে খাইতে খাদিজা চলে আসলো। খাদিজা, তুই কোথাও যাবি?
আম্মু আমি একটু ওর সাথে যাবো ঘুরতে। ও আচ্ছা, যা তাহলে। আমি খাদিজাকে নিয়ে চলে আসলাম একটা পার্কে। খাদিজা তুমি থাকো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। ঠিক আছে, যাও। আমি চলে আসলাম আইসক্রিম আনতে। আইসক্রিম নিয়ে চলে আসলাম খাদিজার কাছে। এসে দেখি একটা ছেলে খাদিজার সাথে কথা বলতেছে। আমি যেতেই খাদিজা বলল, এই হচ্ছে আমার বর মেঘ, এই হচ্ছে সোহেল, আমার গ্যাংয়ের হয়ে কাজ করে। ও আচ্ছা। সোহেল তাহলে যাও, আজ আমি রাতে কথা বলবো তোমার সাথে। ঠিক আছে ম্যাম। এই নাও তোমার আইসক্রিম। আম্মু ফোন দিয়েছে বাসায় যাওয়ার জন্য। তুমি কি একা যেতে পারবে নাকি নিয়ে দিয়ে আসতে হবে? এখনই তো আসলাম, আর কিছুক্ষণ থাকি, তারপর না হয় যাও। আমার কাছে আসি, আমি এখনই যাব, তুমি থাকো। এই বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। আমি আমার রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে এসে বসে আছি। এমন সময় নাইম ফোন দিল। হ্যালো ভাই। নাইম বল। ভাই আজকে একটা কাজ আছে, এখন আসতে পারবেন? কোথায় আসতে হবে বল। এনএস ব্যাংকে আসেন। আচ্ছা ঠিক আছে। আমি শার্ট আর ল্যাপটপটা নিয়ে চলে আসলাম এনএস ব্যাংকে। আমি আসতেই নাইম বলল, ভাই এই যে দেখেন, এই অ্যাকাউন্ট থেকে সব টাকা হ্যাকিং করে নিয়ে গেছে, দেখেন কি করা যায়। তোমরা সবাই বাইরে যাও, এইখানে ম্যানেজার কে আছেন? জি স্যার, আমি। বলেন কিছু লাগবে কি না? তেমন কিছু লাগবে না, শুধু আপনি আসেন আমার সাথে, আর বাকিরা সবাই বাইরে চলে যাও। তোমাদের কোনো কাজ নেই। আমার ল্যাপটপের ডিভাইসে কম্পিউটারে দিয়ে দিলাম। ওই কম্পিউটারটা দেখতে পেলাম ভালো করে, একটা ক্লো পেলেই হয়ে যাবে। ভাই কিছু লাগবে না। না আর কিছু লাগবে না, ক্লো পেয়ে গেছি। ও আচ্ছা। আমি কাজ করতে লাগলাম, প্রায় 10 মিনিটের মধ্যে সব ডেটা ফিরিয়ে আনলাম আর টাকাগুলো ফিরিয়ে আনলাম। ম্যানেজার আপনি এইদিকে আসেন। বলেন। আপনি একটা আঙুল দেন। এখানে ম্যানেজার আঙুল দিতেই আঙুলে একটা ছাপ বসিয়ে নিলাম। ছাপ বসিয়ে বললাম, এই নেন অ্যাক্সেস কার্ড, আর কোনো পাসওয়ার্ড দিতে হবে না, আপনার ফিঙ্গার দিলে সব পাসওয়ার্ড হয়ে যাবে। এখন যদি কেউ চুরি করতে যায় তাহলে খুব সহজে ধরা পড়বে, আর এখানে তো কোনো সিকিউরিটি রাখার দরকার ছিল। রেখেছিলাম, রাতে লোকটা ওয়াশরুমে যাওয়ার পর ওই কাজটা হয়েছে। ও আচ্ছা এই কথা। এখন আমি চলে যাই, আর নাইম আমার পেমেন্টটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে। আর তোর সাথে কথা আছে, রাতে ফোন দিস বলবো নি। ঠিক আছে ভাই, আমি চলে আসলাম। বাসার কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে মেঘ, কোথায় গিয়েছিলি? এই তো আম্মু, একটা কাজে গিয়েছিলাম। ও আচ্ছা, যা, তোর আব্বু ডাকতেছে। আমি চলে আসলাম উপরে, ল্যাপটপটা রেখে চলে আসলাম আব্বুর রুমে। আব্বু তুমি বলে আমাকে ডাকতেছিলে? কোথায় গিয়েছিলি? এইখানে। আব্বু কেন? এই নে, এইখানে 80 লক্ষ টাকা আছে, 306 নাম্বার বাসায় দিয়ে আসবে। ঠিক আছে আব্বু, আর কিছু বলতে হবে নাকি? না, কিছু বলতে হবে না। আমি চলে আসলাম আব্বুর দেওয়া ঠিকানায়। এসে তো আমি অবাক, কারণ এটা আমার গার্লফ্রেন্ডের বাসা। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে অবাক হয়ে বলল, মেঘ তুমি এইখানে? প্লিজ চলে যাও, আব্বু বাসায় আছে। তোমার আব্বুকে ভয় পাই নাকি যে আমি চলে যাব? সরো সামনে থেকে। আমি ভিতরে চলে আসলাম। ভিতরে গিয়ে দেখি খাদিজার বাবা সোফায় বসে বসে খবরের কাগজ পড়তেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আঙ্কেল আমাকে আপনার বন্ধু শরীফ চৌধুরী পাঠিয়েছে। ও আচ্ছা, এই খাদিজা, ওর জন্য কিছু নিয়ে আয়। না না আঙ্কেল, কিছু লাগবে না, আমি এখনই চলে যাব। আমিও এখন যেতে দেব না, রাতে খাবার খেয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, এই নেন আপনার টাকা। দাও। আমি টাকাগুলো দিয়ে দিলাম। টাকা দিতেই আঙ্কেল টাকাগুলো তার রুমে রেখে চলে আসলো। আমি বসে আছি, এমন সময় আঙ্কেল বলল, মেঘ এই নাও, এইগুলো খেয়ে নাও, তারপর না হয় বাড়িটা ঘুরে ঘুরে দেখবে। ঠিক আছে আঙ্কেল। আমি কিছু ফল খেয়ে বসে আছি। খাদিজা শুধু আমার দিকে তাকাচ্ছে। আমি ওই চোখ দিয়ে ইশারা করে বললাম, কি হয়েছে? খাদিজা মাথা নেড়ে না বলে, আঙ্কেল আমি বাড়িটা ঘুরে দেখি। এই খাদিজা, যা মেঘকে বাড়িটা ঘুরে দেখা। ঠিক আছে আব্বু, আমি দেখাচ্ছি, আপনি আসুন আমার সাথে। আমি খাদিজার সাথে তার রুমে চলে আসলাম। খাদিজা তার রুমে দরজাটা দিয়ে দিল। কি হলো, রুমের দরজা দিলে কেন? তোমার কাছ থেকে আদর খাবো, তাই দরজা দিচ্ছি। ও আচ্ছা, আমি তো এখন আদর করব না। এখন আদর করতেই হবে। এই বলে খাদিজা আমার ঠোঁট জোড়া তার দখলে করে নিল। আমি আর থাকতে না পেরে খাদিজাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া ললিপপের মতো খাচ্ছি। প্রায় 10 মিনিট চলে গেল। আমি খাদিজাকে ছেড়ে দিলাম। কি হলো, ছাড়লে যে? এখন আমাদের বিয়ে হয় না, কিন্তু আমি এখনই ওইসব করতে পারবো না।
করলে করবে, সমস্যা কি? বিয়ে তো করবেই। বিয়ে তো করবোই আমি, তো আর মামা করি নাই যে বিয়ে করব না। তা তো মানা করো নাই। এই নিচে চলো, পরে তোমার আব্বু সন্দেহ করবে। না, সন্দেহ করবে না। বসো, কি খাবে বলো। যা চাইবো তাই খাওয়াবে। চেষ্টা করব খাওয়ানোর। তোমরা ওই 2টা খেতে চাইবো দিবা? খালিজা লজ্জায় লাল হয়ে গেল। ইসিরে, যা দুষ্টু, আমার বুঝি সময় করে না। আমার লজ্জাবতী, যাও 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসছি। খালিজা পানি আনতে চলে গেল। আমি বসে আছি, এমন সময় খালিজার আব্বু আসলো আর বলল, মেঘ, একটু দেখে যাও, তোমার সাথে কথা আছে। জি আঙ্কেল বলেন। আমার মেয়েকে তোমার কেমন লাগে? মানে বুঝলাম না। মানে বলছি, আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে? কি যা বলেন না আঙ্কেল, আপনার মেয়ে যথেষ্ট সুন্দরী, যে দেখবে তারই পছন্দ হবে। তার মানে তোমার পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনার কথা কিছুই বুঝতেছি না, আপনি কি বলতেছেন? তোমার সাথে আমার মেয়ের বিয়ে ছোটবেলায় ঠিক করে রেখেছিলাম। খাদিজা তোমার থেকে 4 মাসের বড়। ও আচ্ছা, এই ব্যাপার। তা এখন কি করতে পারি বলেন? তুমি যেই দিন বলবে ওই দিনই আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, আমি আরও 3 বছর পর বিয়ে করব। আগে নিজে প্রতিষ্ঠিত হব, তারপর। আমার সব কিছু ঠিক তো। আমার মেয়ের আমার একটা মাত্র মেয়ে, আমি চাই সে সব সময় সুখে থাকুক। আপনি চিন্তা করবেন না, খাদিজা সবসময় সুখে থাকবে। আমি আর আঙ্কেল সিঁড়িতে এসব কথা বলতে চাই, নিচে নামতেছি। এমন সময় খাদিজা আমার কাছে এসে বলল, এই নিন আপনার পানি। আমি পানিটা খেয়ে গ্লাস দিয়ে দিতেই খাদিজা নিচে চলে গেল। আমি আর আঙ্কেল কথা বলতেছি, তখন যে রাত হয়ে গেছে খেয়াল নেই। রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে মেঘ, তুই সেই বিকালবেলা গিয়েছিস আর এখন আসার সময় হলো? শ্বশুরবাড়ি গিয়েছিলাম, একটু জামাই আদর না খেয়ে চলে আসবো। তুই সব জেনে গেছিস? আমি সব জেনে গেছি। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু আসলো আর বলল, কিরে খাবার খাবি না? না আম্মু, খেয়ে এসেছি। খেয়ে যখন এসেছিস তাহলে খাদিজাকে নিয়ে আসতে পারতি। তোমরা না বললে আমি আনবো কীভাবে? একবারও বলেছো যে আমার বিয়ে ঠিক করে ফেলেছো। বলবো ভাবছিলাম, কিন্তু তোর আব্বু ওই তো বলতে দেয় না। ও আচ্ছা, যাও, কাল নিয়ে আসবনি, এখন আমি ঘুমাই। আচ্ছা ঘুমা। আম্মু চলে গেল। আমি শুয়ে শুয়ে গান শুনতেছি, এমন সময় খাদিজার ফোন। আমি রিসিভ করে কানের কাছে নিতেই খাদিজা বলল, কখন গেছো? এই তো একটু আগে। তা কি করো? শুয়ে আছি। ঘুমাবে কখন? আরে পরে ঘুমাবো। কেন? এমনি, আমি ভাবছিলাম তোমার সাথে সারা রাত কথা বলবো। ও আচ্ছা, আমি সারা রাত কথা বলতে পারবো না, আর একটু পর ঘুমিয়ে যাব। আচ্ছা ঘুমাও। আর কাল রেডি থাইকো, আমাদের বাসায় আসবে আম্মু বলেছে। কখন আসবে এখানে? আসবো 11টার দিকে। আচ্ছা ঠিক আছে। আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি খাদিজা চলে এসেছে। তুমি কখন আইছো? এই তো একটু আগে আব্বু আমাকে দিয়ে গেছে। ও আচ্ছা, আমি খাবার খেয়ে অফিসে চলে আসলাম। আব্বু কোনো কাজ আছে নাকি অফিসে? না, এখান কাজ নেই। উত্তরা 12 নম্বর সেক্টরে কাজ আছে। ওই অফিসে নতুন কর্মী নিয়োগ দিতে হবে। পুরাতনগুলোকে এইখানে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, আমি চলে আসলাম উত্তরা 12 নম্বর সেক্টরে। অফিসে সবাইকে ডাক দিয়ে সব বলে দিলাম, আর কয়েকজনকে রেখে দিলাম যারা এই কাজে খুব পারে। সবাইকে নিয়ে চলে আসলাম 3 নম্বর সেক্টরে। সবাই কাজ করতেছে। আমি বাসায় এসে দেখি আম্মু, খাদিজা, নীলা বসে বসে কথা বলতেছে। আম্মু, খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। খাবার টেবিলে বস, খাবার দিতেছি। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে আসতেই একটু পর খাদিজা আসলো। কি করতেছো? এই তো বসে আছি, আসো ভিতরে। একটা চুমু দিবা? কাল না একটা দিলাম, আজ আর নয়। প্লিজ দাও না, তোমার ঠোঁট জোড়া পুরো রসগোল্লার মতো লাগে খাইতে। তো খাইতে পারো না, মানা করেছে কে? এটা বলতে না বলতে খাদিজা আমার কোলে উঠে আমার ঠোঁট জোড়া তার দখলে করে নিল। কামড় দিতেছে আর খাচ্ছে। আমিও খাদিজার সাথে তাল মিলিয়ে চুমু দিতে লাগলাম। প্রায় 30 মিনিট লিপ কিস করার পর খাদিজা আমাকে ছেড়ে দিয়ে তার জামা কাপড় খুলতে লাগলো। আমি ঠাস করে খাদিজার গালে চড় মারলাম। এই কি করতেছো? আমি আদর খাবো, তাই সব খুলতেছি।
তোমাকে বলেছি আমি এখন আদর করব? না। যাও নিচে যাও, আমি এখন ঘুমাবো। যাচ্ছি। খাদিজা চলে গেল নিচে। আমি কানে হেডফোন লাগিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম বিকাল 5টায়। উঠে দেখি খাদিজা আমার পাশে বসে আছে। কী ব্যাপার, এভাবে তাকিয়ে কী দেখতেছো? তোমাকে দেখছি। যাও এখন ওঠো, ফ্রেশ হয়ে আসো, তারপর কথা বলবো। আমি বিছানা থেকে উঠতে যাবো, অমনি খাদিজার গালের দিকে নজর পড়লো। খাদিজা, তোমার গালে কি সর মারছে? কেউ না, আমি নিজে মারছি। মশা বসেছিল তাই। সত্যি করে বলতে বলছি। তুমি কয়তো দুপুরবেলা মারছো। এদিকে আসো। আমি খাদিজাকে আমার কোলে বসিয়ে গালটাতে চুমু দিয়ে দিলাম। পুরো 5টা আঙুলের দাগ বসে আছে। যাও ফ্রেশ হয়ে আসো, এখন আর আদর দেখাতে হবে না। যাচ্ছি তো, তুমি নিচে যাও, আমি আসতেছি ফ্রেশ হয়ে। ঠিক আছে, যাচ্ছি, তাড়াতাড়ি আসবে। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাবার টেবিলে বসতে দেখি আম্মু আপু রেগে বেলুনের মতো ফুলে আছে। কি ব্যাপার, তোমরা দুজনই হবে রেগে ফুলে আছো কেন? তুই ভাবিকে মারছিস কেন? কই মারলাম? না মারলে গালের দাগ বসে আছে এমনিতেই। আমি খাদিজার দিকে তাকে দেখি মাথা নিচু করে খাচ্ছে। এইদিকে তাকা। ভাবি কিছু বলে নাই, গাল দেখেই বোঝা যায়। তুই যে মেরেছিস, তা কেন মারছিস বল? এমনি মারছি। আমি খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। একটু পরে খাদিজা আসলো। আমার কাছে এসে বসতেই আমি ধমক দিয়ে বললাম, এই তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? আম্মু আর আপুকে দেখাতে হবে নাকি আমি যে মেরেছি? আম্মু, মেয়ে আবার আমাকে বকা দিচ্ছে। খাদিজা ডাকতে না ডাকতে দেখি আম্মু চলে এসেছে। আমার কাছে এসে লাঠি দিয়ে পেটাতে লাগলো আর বলল, আরও বোকা দিবি না কি আমাকে বল? না আর বকা দেব না আম্মু, এই তোমাকে ছুঁয়ে বললাম। মনে যেন থাকে কথাগুলো। আম্মু খুব মনে থাকবে, তুমি যাও এখন। খাদিজা, তুমি আমার সাথে আসো। আর যদি দেখি কখনো খাদিজাকে বোকা দিতে বা মারতে, তাহলে তোর খবর আছে। আমি খাদিজাকে নিয়ে চলে গেলাম। কি ব্যাপার, আম্মু কি বাইরে দাঁড়িয়ে ছিল নাকি যে ডাক দিতেই চলে আসলো? মনে হয় বাইরে ছিল। আমি চলে আসলাম নিচে, খাদিজার দিকে তাকিয়ে চলে আসলাম বাইরে। 3 রাস্তার মোড়ে আসতেই ফয়সাল ফোন দিল। কিরে মামা, সকালে দেখলাম একটা মেয়ে তোদের বাসায় এসছে, মেয়েটা কে রে? মেয়েটা হচ্ছে আমার বউ। কিরে, তুই বিয়া করলি কবে? আমাদের না জানিয়েই বিয়ে করে ফেললি? আরে বেটা, আমি এখন বিয়ে করি নাই, বিয়ে করতে দেরি আছে। আমি চলে আসলাম 3 রাস্তার মোড়ে। সে দেখি ফয়সাল বসে আছে। ফয়সালের সাথে কথা বলতে লাগলাম। কথা বলা শেষ করে চলে আসলাম বাসায়। কলিং বেলটা দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। আমি চলে আসলাম উপরে, বসে আছি এমন সময় রবিনের ফোন। হ্যালো ভাই। রবিন বল। ভাই, আজকে একটা কাজ আছে, আসতে পারবেন? কোথায় আসতে হবে বল? নিউ মার্কেটের সামনে একটা নতুন ব্যাংক তৈরি হয়েছে, ওখানেই আসতে হবে। ঠিক আছে, আমি আসতেছি এখনই। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসবেন। আমি চলে আসলাম নিউ মার্কেটের সামনে। এসে দেখি রবিন দাঁড়িয়ে আছে। কিরে, কাজটাই কোথায় করব? ভাই, ভিতরে জায়গা আছে, ওইখানে করতে পারবেন। আমি চলে আসলাম ভিতরে। এসে দেখি ম্যানেজার মাথায় হাত দিয়ে বসে আছে। ম্যানেজারের সাথে কথা বলে ওর সব কিছু নিয়ে নিলাম আমার কাছে। কম্পিউটার দেখতে লাগলাম কী কী কাজ ছিল, কত টাকা ছিল। ম্যানেজার সাহেব, ব্যাংকে কি 15 কোটি টাকা ছিল? হ্যাঁ, 15 কোটি টাকা ছিল। আপনি 2 মিনিট একটু বসেন, আমি এখনই আপনার টাকা এনে দিচ্ছি। টাকা না পাওয়া অবধি আমার মাথায় কোনো কাজ করবে না। এই সব কিছু ঠিকঠাক করে ম্যানেজারকে বুঝিয়ে চলে আসলাম বাসায়। আমাকে দেখে আপু বলল, কি রে, কোথায় গিয়েছিলি? এইখানে। আপু, কেন, কিছু আনতে হবে নাকি? না, কিছু আনতে হবে না, যা তোর রুমে যা। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় নীলা আসলো। ভাইয়া, ভাবিকে নিয়ে দিয়ে আয়, ভাবি আর থাকবে না। খাদিজা কোথায়? আমার রুমে পাঠাও খাদিজাকে। ঠিক আছে, পাঠাচ্ছি। নীলা চলে গেল। প্রায় 10 মিনিট পর খাদিজা আসলো। কি ব্যাপার, তুমি চলে যাবে কেন? এমনি চলে যাবি, আবার আসবো কয়েকদিন পর। কয়েকদিন পর আসতে হবে না, এখনই থাকো। আমার পরীক্ষা আছে, এখন থাকবো না। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। আমাকে দিয়ে আসো গিয়ে। তুমি বসো, আমি রেডি হয়ে আসতেছি। ঠিক আছে। আমি রেডি হয়ে চলে আসলাম নিচে। খাদিজাকে নিয়ে তাদের বাসায় চলে আসলাম আমি। চলে যাও, তুমি রুমে যাও। এসেছে তখন থেকে যাও আজ? না, আজ আর থাকবো না, আবার তোমার পরীক্ষা শেষ হলে আসবো। এই বলে গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি রবিন বসে আছে। কি রে রবিন, তোকে মনমরা লাগতেছে কেন? আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, প্লিজ ভাই কিছু একটা করেন। কবে বিয়ে তোর গার্লফ্রেন্ডের? এই শুক্রবারই বিয়ে।
তাহলে তো আর 3 দিন বাকি আছে। ঠিক আছে, আজকে রাতেই তোদের বিয়ে হবে, তুই চল আমার সাথে। এখন কোথায় যাব? চল আগে, তারপর তোকে বলছি কোথায় যাবি। আমি রবিনকে নিয়ে চলে আসলাম রবিনের গার্লফ্রেন্ডের বাসায়। ভাই, এটা তো আমার গার্লফ্রেন্ডের বাসা, আপনি ওইখানে নিয়ে আসলেন কেন? আগে ভিতরে চল, তারপর তোকে বলছি কেন নিয়ে এসেছি। আমি রবিনকে নিয়ে ভিতরে চলে আসলাম। এই রিয়া, তুমি কোথায়? আমার চিৎকার শুনে রিয়া তার আব্বু আম্মু বাইরে চলে আসলো। এই ছেলে, তুমি কে? আর হঠাৎ এভাবে ডাকাডাকি করতেছে কেন? আমি ওর বড় ভাই, রিয়াকে নিয়ে যেতে এসেছি। এ ছেলে, তোমাকে না মানা করছি তুমি আর আমার মেয়ের পিছনে ঘুরেঘুরি করবে না? রবিন বলে কিচ্ছু হবে না, আমি রবিনকে নিয়ে এসেছি। রবিন এতিম বলে আপনি রবিনের সাথে ওর বিয়ে দিবেন না? হ্যাঁ, আর ওর টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নেই। আপনি জানেন ওর কিছুই নেই? হ্যাঁ, আমি সব জানি, ওর কিছুই নেই। আরএস কোম্পানি এমডি হচ্ছে রবিন। আমি বিশ্বাস করি না। চলেন আমার সাথে, আপনাকে সব দেখিয়ে দিচ্ছি। ও যে আরএস কোম্পানির মালিক। আপু, ভাইয়া ঠিক ওই বলতেছে, রবিন আর এস গ্রুপ অফ কোম্পানির মালিক। আপনার মেয়ের কথা যদি বিশ্বাস না হয় তাহলে চলুন আমার সাথে। হ্যাঁ চলো, আমি আগে যাচাই বাছাই করি, তারপর না হয় ওদের বিয়ের ব্যাপারে কথা বলবো। আমি রিয়ার বাবাকে নিয়ে চলে আসলাম আরএস গ্রুপ কোম্পানিতে। সব দেখিয়ে বললাম, এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আপনাকে একটা কথা বলি, কথাটা মাথায় ঢুকিয়ে রাখেন। টাকা পয়সা দিয়ে কখনো সুখ কেনা যায় না। 3 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে যেতে পারলেই হয়। আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখবেন আপনাকে বিয়ে করার পর কতটা সুখ পেয়েছে আপনার স্ত্রী। রিয়ার বাবা কিছু বলতে পারলো না। আপনি আপনার স্ত্রীকে বাসায় গিয়ে জিজ্ঞেস করেন, আপনার স্ত্রী কি বলে আমাকে জানাবেন। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে এসে বসে আছি। আঙ্কেল কিছু মনে না করলে এখন সবার সামনে আমি যেটা বলছি ওইটা একটু জিজ্ঞেস করেন তো। রিয়ার মা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি তোমাকে? আচ্ছা, তুমি আমার সাথে থাকি সুখী আছো নাকি? রিয়ার আম্মু কিছু না বলেই চলে গেল। আঙ্কেল, আপনি বুঝতে পারছেন তো যে শুধু টাকা দিয়ে সুখ হয় না? হ্যাঁ, বুঝতে পারছি। রবিন, তুমি রিয়াকে নিয়ে যাও, আমি আর বাধা দিব না। আমার তো আব্বু আম্মু নেই, আমাদের বিয়েটা যদি পড়িয়ে দিতেন আপনারা তাহলে খুব ভালো হতো। আজ থেকে তুমি আমাদের বাসা থাকবে, আমি কাজই ডাকতেছি, রাত্রে তোমাদের বিয়ে দিয়ে দিব। রবিন, আমি এখন যাই তাহলে। এখন কোথায় যাবে? এখন থাকো, রাত্রে একবার খাওয়া দাওয়া করে যাবে। না আঙ্কেল, আমার একটু বাইরে কাজ আছে, তাই যেতে হবে। আচ্ছা, যাও তাহলে। আমি চলে আসলাম বাইরে, গাড়িটা নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। বসে আছি, এমন সময় আব্বু আসলো আর বলল, কিরে মেঘ, থাকতে বলছিল, তুই থাকিস না কেন? ভালো লাগে না তাই চলে এসেছি। ও আচ্ছা। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম অফিসে। ম্যানেজার সাহেব এদিকে আসেন। জি স্যার, বলেন। 10 নম্বর মেশিনে কাজ করতেছে, উনি তো মনে হয় প্রেগনেন্ট। জি স্যার, উনি প্রেগনেন্ট, ওনাকে মানা করা সত্ত্বেও উনি কাজে আসে। আমি চলে আসলাম মহিলাটার কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখে তো মনে হয় আপনি প্রেগনেন্ট। জি স্যার, 6 মাস চলতেছে। আপনি বাসায় চলে যান, আপনার কাজ করতে হবে না, আপনার বেতন আপনি পেয়ে যাবেন। না স্যার, আমি কাজ করতে পারবো। আপনাকে বাসায় যেতে বলছি, আর আপনাকে 3 মাসের ছুটি দেওয়া হয়েছে। আপনি আবার পরে এসে 2 দিন কাজ করে আবার চলে যাবেন ছুটি নিয়ে। ঠিক আছে স্যার। আমি চলে আসলাম আমার কেবিনে। ম্যানেজার সাহেবকে, এখানে 30,000 টাকা আছে, টাকাগুলো মেয়েটাকে দিয়ে আসেন। ঠিক আছে স্যার, আমি এখন সব বুঝিয়ে দিয়ে আসতে। ম্যানেজার চলে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম। কাজ করা শেষ করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। মেঘ, যা, ফ্রেশ হয়ে তোর সাথে কথা আছে। আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু, আপু, আব্বু বসে আছে। মেঘ, নীলার জন্য ছেলে দেখেছি, তুই কি বলিস? এখন কি বিয়ে দিবি? দিব নাকি আরো কয়েকটা দিন যাক? আমি কি বলবো, তোমার মেয়ে যদি যেতে চাই তাহলে যাক, আমি মানা করব না। কিরে নীলা, তুই কি বলিস? তুই কি এখন বসবি নাকি আরো কয়েকটা দিন যাক? আব্বু, সামনের মাস হলেই চলবে, এখন বিয়ে করব না আমি। আচ্ছা ঠিক আছে, আমি মেয়ের বাবার সাথে কথা বলে রাখি। সামনে মাসের 29 তারিখ
তোর বিয়ে ফাইনাল করব। আচ্ছা ঠিক আছে। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি, এমন সময় নীলা আসলো। কিরে নীলা, কিছু বলবি? ভাইয়া তুই ছেলেটাকে তো দেখলিই না। আমি দেখে কি করব? তোর পছন্দ হলেই চলবে। তা ছেলেটা কি তোর পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ ভাইয়া, অনেক পছন্দ হয়েছে ছেলেটাকে। আমি আরও কিছুক্ষণ নীলার সাথে কথা বললাম। নীলা চলে গেল, কানে হেডফোন লাগিয়ে ফেসবুকিং করছি আর গান শুনছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম বিকেল 5টায়। নিচে এসে দেখি খাদিজা, আঙ্কেল, আন্টি সবাই বসে আছে। আমাকে দেখে আঙ্কেল বলল, কি ব্যাপার মেঘ, সারাদিন কাজ করছিলে নাকি? না, দুপুর পর্যন্ত কাজ করছিলাম, এরপর চলে এসেছি। ও আচ্ছা। আম্মু ওদের খাবার দাও। না, আমরা খেয়েছি, তুমি বসো, এখন তোমার সাথে কথা আছে। জি আঙ্কেল, বলেন কি বলবেন? আমি তোমাদের বিয়েটা 3 মাস পর দিতে চাই, তুমি কি বলো? আঙ্কেল আমি তো চাচ্ছিলাম এই বছরটা শেষ হলে তারপর করব। ও আচ্ছা। এখন আপনারা যদি চান তাহলে দিতে পারেন, আমি মানা করব না। খাদিজা তুই কি বলিস? উনি যখন পরে করবে তাহলে পরে করি, সমস্যা নেই। আব্বু আমি একটু বাইরে থেকে আসতেছি, তোমরা কথা বলো। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে আব্বু, আমি চলে আসলাম বাইরে। রবিনকে ফোন দিলাম। হ্যালো রবিন, কি করিস? এই তো বসে আছি, তুই কি করছিস? এই তো নদীর পাড়ে যাচ্ছি, একটু আসতে পারবি, কথা আছে। আচ্ছা যা, আমি আসছি। ঠিক আছে আয়। আমি চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি রবিন আর ফয়সাল বসে আছে। কী রে ফয়সাল, তুই এইখানে? হ্যাঁ, রবিন বলেছে আসতে, তাই এসেছি। ও আচ্ছা, শোন একটা মিশন আছে, মিশন কমপ্লিট করতে হবে আমাদের। কবে হবে মিশন? এই মাসের 7 তারিখে। তাহলে তো আর দেরি নেই, আর মোট 4 দিন আছে। তা কতজন লোক লাগবে জানি? না জানি না, তুই এক কাজ কর, একসাথে কি 150 জনকে নিয়ে আয়, তাহলেই হবে। 150 জন লোক লাগবে না 50 জন হলেই হবে? ঠিক আছে, দেখ যেটা ভালো হয় ওইটাই কর। আমি আর কিছুক্ষণ থেকে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে এসে দেখি নীলা, খাদিজা বসে আছে। নীলা, এই নিয়ে তোর জন্য ফুচকা নিয়ে এসেছি। হঠাৎ মনে কি হলো তোমার আজ আমার জন্য ফুচকা নিয়ে এসেছো? এমনি এনেছি। কেন, তোর জন্য কি ফুচকা না মানা নাকি? না মানা হবে কেন, দাও। আমি নীলাকে ফুচকা দিয়ে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। কিছুক্ষণ পর নীলা আর খাদিজা আসলো। আমার কাছে এসে বলল, ভাইয়া আমাদের ঘুরতে নিয়ে যাবা? কখন, কোথায় যাবে এই দুপুরবেলা? নদীর পাড়ে বা অন্য কোথাও। আচ্ছা ঠিক আছে, তোরা রেডি হয়ে নে। ঠিক আছে ভাইয়া। নীলা আর খাদিজা চলে গেল। প্রায় 30 মিনিট রেডি হয়ে আসলো। আমি দুজনকে দেখে তো অবাক, কারণ নীল শাড়ি পরেছে দুইজন। কিরে নীলা, এত আটা ময়দা মাখছিস কেন দুইজন? কি ভাইয়া তুমি এটা বলতে পারলে আমরা আটা ময়দা মাখি? আয়নায় ভালো মতো তাকিয়ে দেখ কি মাখছিস। মাখছি, ভালো করেছি। এখন চলো। তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসতেছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে। নীলা আর খাদিজা চলে গেল। আমি রেডি হয়ে চলে আসলাম নিচে। গাড়ির চাবিটা নিয়ে চলে আসলাম গাড়ির কাছে। কি রে, তোরা বাইরে দাঁড়িয়ে আছিস কেন? গাড়ির দরজা তো লক করা, আমরা ঢুকবো কি করে? গাড়ির চাবিটাও তো নিয়ে আসতে পারতি। ঠিক আছে, ওঠ এবার। আমি গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। গাড়ি নিয়ে আসলাম একটা সুন্দর পার্কে। এটাতে নীলা আর খাদিজা কেউ আসে নাই। ওয়াও ভাইয়া, এই পার্কটা তো খুব সুন্দর। তুমি এই জায়গা চিনো কি করে? এমনিতেই চিনি। তোরা যা, আমি আসতেছি, তোদের জন্য আইসক্রিম নিয়ে আসছি। আইসক্রিম আর চকলেট আনবে? ঠিক আছে যা। নীলা আর খাদিজা চলে গেল। আমি আইসক্রিম নিয়ে চলে আসলাম ওদের কাছে। এসে দেখি দুইটা ছেলে খাদিজা আর নীলাকে ডিস্টার্ব করতেছে। আমি পিছন থেকে বললাম, এই যে ভাইয়ারা, একটু এইদিকে তাকান। ছেলেগুলো আমার দিকে তাকাতে দুইটার মুখ পড়াবা 2 হাতে দিলাম খুশি। ছেলে দুইটা মাটিতে পড়ে গেল। আমি তাদের দিকে ভালোভাবে তাকিয়ে দেখি এরা আমার গ্যাংয়ের লোক। আমাকে দেখে বলল, এই সাজ্জাদ পালা ভাই পালা, না হলে আমাদের একটা সিংহ হায়নার হাতে মরতে হবে। ছেলেগুলো এই বলে পালিয়ে গেল। আমি নীলা আর খাদিজাকে চকলেট আর আইসক্রিম দিয়ে বললাম, ভাইয়া ছেলেগুলোর কথা বুঝলাম না আমি। তোর বুঝতে হবে না, এখন খা। ওরা খেতে লাগলো। আমি পাশে বসে বাদাম খাচ্ছি। আমাদের না দিয়েই খেয়ে ফেলেছিস? তোদের না চকলেট আর আইসক্রিম এনে দিলাম, ওইগুলো খাওয়া শেষ? এখন বাদাম দে, বাদাম খাবো। আমি বাদাম দিয়ে দিলাম। আরও কোনো জায়গায় ঘুরবি নাকি? নদীর পাড়ে যাব, নিয়ে যাবা? চল গাড়িতে ওঠ। ঠিক আছে ভাবি, চলো। ওরা গাড়িতে উঠে আমি চলে আসলাম ড্রাইভিং সিটে। ড্রাইভ করতেছি, এমন সময় খাদিজা বলল,
সামনে যদি ফার্মেসি থাকে একটু দাঁড় করিও। কেন, ফার্মেসিতে কি কাজ? তুমি দাঁড়া করাইও। আমি একটা ফার্মেসির দোকান থেকে দাঁড় করালাম, কিছু আনতে হবে নাকি? তুমি আমাদের জন্য ফুচকা নিয়ে আসো, ওই যে সামনের থেকে। আর আমি না বলা অবধি গাড়িতে ঢুকবে না। কেন? আমি যা বলছি তাই করো। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম ফুচকার দোকানে, পিছনে তাকিয়ে দেখি নীলা ফার্মেসি থেকে কী যেন নিয়ে আবার গাড়িতে ঢুকে পড়লো। আমি ফুচকা নিয়ে গাড়ির সামনে চলে আসলাম, এসে নীলাকে ফোন দিলাম, হ্যালো। আর একটু ওয়েট করো। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর নীলা গাড়ির কাঁচ নামিয়ে বলল, ভাইয়া ভেতরে আসো। আমি গাড়ির ভিতরে চলে গেলাম। এই নে তোদের ফুচকা। আচ্ছা, তোর গাড়ির ভিতরে কি করতেছিলি? ওইটা না হয় ভাবি বলবে নে একদিন। গাড়ি বাড়ির দিকে ঘোরাও, আজ যাব না। আমি গাড়িটা বাইরের দিকে ঘুরিয়ে নিলাম। প্রায় 40 মিনিট পর চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। আমি গাড়িটা গ্যারেজে রেখে চলে আসলাম ঘরে। আমি আমার রুমে এসে দেখি খাদিজা শুয়ে আছে। এই, তোমার কি হয়েছে? সাইনা খুলে শুয়ে পড়লো সে। ভালো লাগছে না, এখন যা, আমি একটু ঘুমাবো। আচ্ছা ঘুমাও, আমি চলে আসলাম নিচে। আম্মু কিছু খাবার দাও থাকলে। ফ্রিজে দেখ ফল আছে, ওইগুলো খা। আর খাদিজা কোথায়? খাদিজা তো আমার রুমে, জানি না কি হয়েছে, বাইরে থেকে এসেই শুয়ে পড়েছে। তুই নিয়ে খা তো, আমি দেখে আসি কি হয়েছে। আচ্ছা যাও। আম্মু চলে গেল। আমি ফ্রিজ থেকে ফল খেতে লাগলাম, খাচ্ছি আর টিভি দেখতেছি। এমন সময় আম্মু এসে বলল, এই মেঘ, যা তো বাজার থেকে গরুর মাংস আর দুধ নিয়ে আসবি, আর পারলে কিছু ফল নিয়ে আসবি। ঠিক আছে আম্মু। আমি চলে আসলাম বাজারে, সব কিছু নিয়ে নিলাম। পাশে দেখি একটা বেন গাড়িতে কিছু চুড়ি আর অনেক কিছু জিনিস বিক্রি করতেছে। আমি ওইখান থেকে কিছু নীল চুড়ি আর অনেক কিছু নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে নীলা এসে দরজা খুলে দিল। আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া এই প্যাকেটে কি আছে? কিছু নাই। কেন? দেখি কি আনছো ভাবির জন্য। নীলা আমার থেকে প্যাকেটটা কেড়ে নিল। আমি আম্মুর কাছে এসে মাংস আর দুধ নিয়ে নিলাম। নীলার কাছে দেখি সবগুলো জিনিস দেখতেছে। কি রে, তোর পছন্দ হয়েছে? কিন্তু এইগুলো কি ভাবির জন্য আনছো? না, এইগুলো তোর জন্য আনছি, আর এইগুলো তোর ভাবির জন্য আনছি। আর একটা প্যাকেট দেখে বললাম, দেখি এটার ভেতরে কি আছে। তোর জন্য যা আনছি এইগুলো খাদিজার জন্য আনছি। দেখলে কি সমস্যা নাকি? না সমস্যা নেই, দেখ। আমি প্যাকেটটা দিয়ে দিলাম। প্যাকেটটা দিয়ে বসে আছে। নীলা বলল, ভাবির জন্য এটা আনছো, আমার জন্য আনো নাই কেন? একটাই ছিল, তাই তোর ভাবির জন্য নিয়ে আইছি। বলছি যারা একটা আনতে, কাল এনে দিবে বলেছে। ও আচ্ছা। ভাইয়া আমার জন্য পায়েল আনো নাই? আনছি। এই নে তোর পায়েল। আমি পায়েলটা নিয়ে দিলাম আর বাকি জিনিসগুলো নিয়ে চলে আসলাম আমার রুমে। এসে দেখি খাদিজার চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি খাদিজার কাছে গিয়ে বললাম, এই তোমার কি হয়েছে, এভাবে শুয়ে আছো কেন? একটু ফার্মেসিতে গিয়ে দুটো ব্যথার ট্যাবলেট আনতে পারবে? কিসের ব্যথার ট্যাবলেট? ওটা তো বলতে হবে। বলবে পিরিয়ড শুরু হয়েছে, এটা বললে ব্যথার ট্যাবলেট দিয়ে দেবে। আমি খাদিজার কথা কিছু বুঝলাম না। ফার্মেসিতে এসে বললাম, মামা ট্যাবলেটটা দিয়ে দিল। আমি বাসায় এসে খাদিজাকে খাইয়ে দিলাম। আমি ফ্রেশ হয়ে এসে খাদিজাকে বসে আছে। এগুলো কার জন্য এনেছো? তোমার জন্য আনছি, দেখো তো পছন্দ হয়েছে কি না। খুব পছন্দ হয়েছে। আচ্ছা পিরিয়ড মানে কি? খাদিজা আমার দিকে হাঁ করে তাকিয়ে বলল, তুমি এই ব্যাপারে কিছুই জানো না? না, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। একটু বলবে এটার মানে কি? আমাদের ব্লাডিং হয়, আর ওটাকেই বলে পিরিয়ড। তোমার আগা মাথা কিছুই বুঝি না। বাসরাতে বুঝিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। আমি খাদিজার অন্য পাশে শুয়ে পড়লাম। খাদিজাও শুয়ে আছে। আমি খাদিজার সারা মুখে আলতো করে চুমু দিতেছি আর খাদিজা বলতেছে, এমন করছো কেন? এখন এমন করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে জড়িয়ে ধরো, ঘুমাতে পারি তো? আচ্ছা ঘুমাও, কিন্তু কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা ঠিক আছে। আমি খাদিজাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। রাতে খাদিজার ডাকে ঘুম ভাঙলো। চোখ খুলতে দেখি খাদিজা আমার দিকে তাকিয়ে আছে। কি দেখতেছো এইভাবে? কিছু না, তোমাকে দেখছি। ও আচ্ছা, আমাকে দেখে কি করবা? কি করব? তোমাকে খাবো। আমাকে খেতে পারবা? খেতে পারবো। যাও এখন ফ্রেশ হয়ে আসো। আমি চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি খাদিজা ঘরে নেই, তাই আমি চলে আসলাম নিচে। এসে দেখি খাদিজা আম্মুর সাথে কথা বলতেছে। আম্মু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। বস, খাবার দিতেছি। আমি খাবার টেবিলে বসে পড়লাম। আম্মু আমাকে খাবার দিয়ে খাদিজাকে আর নীলাকে খাইয়ে দিতে লাগলো।
আমি খাবার শেষ করে বসে আছি, এমন সময় খাদিজা বলল, আম্মু আমি আর চলে যাই। না, তুমি আজ থেকে আমার বাসায় থাকবে। মেঘ, তুই কি কিছু বলেছিস না কি? না তো, আম্মু কি বলবো? খাদিজা, মেঘ কিছু বলছে তোমাকে? না, মেঘ কিছু বলে নাই, আমি নিজেই বলেছি চলে যাব। ও আচ্ছা, না তুমি আমাদের বাসায় থাকবে। তুমি না থাকলে কেমন যেন বাসা ফাঁকা ফাঁকা লাগে। তাহলে আমি কি উড়ে এসেছি? আরে পাগলি মেয়ে, তোরা দুইজনই তো আমার মেয়ে। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি, এমন সময় ফয়সালের ফোন। মেঘ, আজকে একটা মিশন আছে, আসতে পারবি? কয়টার দিকে আসতে হবে? 12টার দিকে নদী পড়ে আসলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওইখানে থাকবো না, এখন রাখি। আমি ফোনটা কেটে দিতেই খাদিজা আসলো। কি ব্যাপার, তুমি কি আমার রুমে ঘুমাবে নাকি? না, তোমার রুমে ঘুমাবো কেন, এসছি একটু চুমু খেতে। পারবো না, তুমি যাও। এসেছি যখন নিয়ে যাব। খাদিজা আমার ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়লো। আমি আর কিছু না বলে খাদিজার কোমর জড়িয়ে ধরে তার ঠোঁট ছোড়া আমার দখলে করে নিলাম। প্রায় 30 মিনিট পর খাদিজাকে ছেড়ে দিলাম। খাদিজা বলল, প্রতিদিন একটা করে দিতে হবে চুমু, কি পারবে না? একটা কেন, 50টা বললেই 50টা দিব। যা দুষ্টু। এই বলে খাদিজা চলে গেল। আমি দরজা লাগিয়ে চলে আসলাম বিছানায়। রাত 12টা বাজতে চলে আসলাম আমাদের আস্তানায়। এসে দেখি সবাই বসে আছে। কিরে ফয়সাল, সবাই বসে আছিস কেন? তোর জন্য আমরা বসে আছি। এখন চল, আমরা চলে আসলাম সেই জায়গায় মিশন হবে। এসে দেখি আগে থেকে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে গাড়ির নিচ দিয়ে চলে আসলাম। সামনে এসে দেখি মেয়েগুলোকে জাহাজে তুলতেছে। ফয়সালকে ইশারা করে বললাম গুলি করতে। আমরা সবাই গুলি করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর আমার মিশন শেষ হলো। আমি তাকিয়ে দেখি ফয়সাল একটা লোককে আমার এই দিকে নিয়ে আসতেছে। কিরে, এই ছেলেটা কে? এই হচ্ছে এই পাচারকারীর লিডার। ও আচ্ছা, এইদিকে নিয়ে আয়। আমি ছেলেটাকে একটা জায়গায় বসিয়ে বললাম, তোদের এই কাজের সাথে কে কে আছে? আর কেউ নেই, আমি একাই। তাড়াতাড়ি বল, নাহলে খুব খারাপ হবে তোদের সাথে। আরেকজন আছে, সেই হচ্ছে আমাদের লিডার। আরেকজন কে, ওইটা বল। আমাদের বস নীরব। ও আচ্ছা। আমি ছেলেটার মাথা বরাবর গুলি করতে ছেলেটা ওইখানে পড়ে গেল। আমি ফোন দিলাম ওই থানার ওই এসআইকে। এইখানে লোকেশন দিয়ে দিলাম। আমরা চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। কিরে মেঘ, তুই কখন বাইরে গেলি? ওই সময় না তোমার সামনে দিয়ে গেলাম। ও আচ্ছা, খেয়াল নেই, যা রুমে যা। আমি চলে আসলাম রুমে, ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম সকালে খাদিজার ডাকে। এই ওঠো, আম্মু ডাকছে। উঠতেছি, তুমি যাও। আম্মু বলেছে তোমাকে নিয়ে যেতে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি খাদিজা আমার পিস্তলটা হাতাচ্ছে। এটা রাখো। এটা কি খেলনা পিস্তল নাকি আসল? এটা আসল, খেলনা না। দেখি তোমার মাথায় গুলি করে, আসল নাকি নকল? যেই গুলি করতে যাও আমি খাদিজার হাত থেকে পিস্তলটা নিয়ে নিলাম। পিস্তল নিয়ে ডয়ে রেখে দিলাম। তুমি কি পাগল? এটা আসল পিস্তল, এই দেখো বুলেট। ও সরি, আমি বুঝতে পারি না। চলো এখন। চলো। আমরা চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় আম্মু বলল, মেঘ, আজকে আমাদের নদীর পাড়ে মিশন আছে, অনেকজন মারা গেছে। আমি কিছু না জানার ভান ধরে বললাম, কি বললো আম্মু? কই, আমি তো শুনলাম না। টিভিতে তাকিয়ে দেখ কি বলতেছে। আমি টিভিতে তাকিয়ে দেখি মিশনের ভিডিও দেখাচ্ছে। যাই হোক, আমি চলে আসলাম বাইরে। 3 রাস্তায় মোড়ে এসে দেখি রবিন আর ফয়সাল বসে আছে। কিরে রবিন, কেমন আছিস? ভালো আছি। কবে যে তার বিয়ে, আমাকে তো বলতেও পারতি। তুই নতুন বিয়ে করেছিস তাই তোকে আর ডাক দেয় নাই। কি খাবি বল? কিছু খাবো না। চাচা, আমাদের চা দেন তো। এই নাও বাবা, তোমাদের চা। আমরা চা খেতে লাগলাম। চা খেয়ে বসে আছি, এমন সময় ফোনটা বাজতে লাগলো। আমি ফোনটা বের করে কলটা দেখি খাদিজা ফোন দিয়েছে। হ্যালো, কোথায় আছো তুমি? এই তো 3 রাস্তার মোড়ে। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় আসো, আম্মু বলেছে। আচ্ছা আসতেছি। ফয়সাল, রবিন, যাই রে। এই বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে নীলা এসে দরজা খুলে দিল। কি রে, কি হয়েছে? কিছু হয় নাই, আম্মু ডাকছে। আমি চলে আসলাম আম্মুর কাছে। আম্মু, কি হয়েছে? এইভাবে ফোন দিয়ে বললে যে আসতে? গ্রাম থেকে তোর চাচা চাচি, চাচাতো বোন আসতেছে, যা বাজারে যা। এই নে লিস্টে সব কিছু নিয়ে আয়। আচ্ছা আম্মু, যাচ্ছি। আমি চলে আসলাম বাজারে। সব কিছু বাজার করতে করতে রাত 12টা বেজে গেছে। বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে নীলা এসে দরজা খুলে দিল।
আমি বাজারগুলো নিয়ে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি চাচা চাচি আর চাচাতো বোন চলে এসেছে। কিরে টুনি, কেমন আছিস? ভাইয়া, এর জন্যই তো তোমাদের বাসায় আসি না। তুমি আমাকে এই নাম ধরে আর ডাকবে না। তোর নাম যেটা ওইটা ধরেই তো ডাকতেছি। তাই বলে এমন করে ডাকবে? আচ্ছা যা, আর ডাকবো না। আমি চলে আসলাম আমার রুমে। আমার পিছু পিছু খাদিজাও আসলো। খাদিজা, কি হয়েছে? ওই মেয়ের সাথে বেশি কথা বলবি না, কথা বললে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, কথা বলবো না। তা তুমি এত রাগ করতেছো কেন? এমনি যা বলেছি মনে থাকে যেন। খাদিজা এইগুলো নিচে চলে গেল। আমি ফ্রেশ হয়ে বসে আছি, কিছুক্ষণ পর টুনি আসলো। ভাইয়া কি করো? কিছু করে না, যা ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়েছি সেই সকালেই, যখন তুমি বাজার করতে গেছিলা। ও আচ্ছা, তোর বড় ভাই কোথায়? আসে নাই নাকি? এসেছে তো, ওই তো ভাইয়া। আরে সৌরভ, এইদিকে আসো। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। টুনি যা তুই, আমি ভাইয়ার সাথে কথা বলবো। টুনি চলে গেল। আমি সৌরভের সাথে কথা বলে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিতে লাগলাম। লীলা বলল, ভাইয়া চলো না আজকে একটু ঘুরে আসি। আচ্ছা চল, আর বেশি দেরি করব না, কিন্তু আমার কাজ আছে আর একটা। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করব না, ফুচকা খাবো আর একটা পার্কে বসবো 30 মিনিটের মতো। আচ্ছা যা, তোরা রেড ক্রস হয়ে নে, তারপর যাব। এই সৌরভ, তুইও চল আমাদের সাথে। ভাইয়া যাব। আজ অনেক দিন পর ঢাকা এসেছি, ঘুরবো অনেক জায়গায়। আমি সৌরভকে নিয়ে চলে আসলাম বাইরে। গাড়িতে বসে যে প্রায় 40 মিনিট পর মেয়েগুলো আসলো। আমি আর সৌরভ ওদের দেখে আসতেছি। আমি হাসি দেখে টুনি বলল, কি হলো ভাইয়া, এমন করে হাসতেছো কেন? এমনি হাসছি তোদের এই চেহারা দেখে। আমাদেরকে কি দেখতে খারাপ লাগতেছে? না, তোদের সেলিব্রিটি মনে হচ্ছে। এখন গাড়িতে বস, যাইতে যাইতে অনেক দেরি হবে। ওরা গাড়িতে বসতে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। প্রায় 30 মিনিট পর চলে আসলাম একটা পার্কে, যেখানে পার্কের ভিতরে ফুচকা বিক্রি করে। ভাইয়া এই জায়গাটা তো অনেক সুন্দর, এই জায়গাটার নাম কি? নাম বলে চিনবি নাকি? বলো না শুনি। রামনগর। এইখানে ফুচকার তৈরি হয়, আর এইখানে এই জায়গাটা খুব সুন্দর। সবাই এখানে চলে আসলাম ফুচকার দোকানে। মামা, এবার ফুচকা দেন তো, যাতে পুরো ফুচকা খাওয়ান। আচ্ছা মামা, আপনারা বসেন, আমি ফুচকা বানিয়ে দিতেছি। লোকটা হাতে স্পিড দেখে আমি অবাক, কারণ 10 মিনিটে 15 প্লেট ফুচকা রেডি করে ফেলেছে। আমরা সবাই ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে চলে আসলাম গাছের তলায়। আর কিছু খাবে কেউ? আমাদের জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসো ভাইয়া। আমি সবার জন্য আইসক্রিম আর অনেক কিছু নিয়ে চলে আসলাম, সবাইকে দিয়ে দিলাম। ভাইয়া নীলকে বলবো না কি আসতে? এখন আর ডাকতে হবে না, এখন তো চলেই যাব, আবার 3 দিন পর আসবো। এখন না হয় ডাকবো না। আচ্ছা ঠিক আছে। আমরা সবাই ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি চাচা চাচি আম্মু বসে গল্প করতেছে। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় খাদিজা আসলো আমার রুমে। দরজা বন্ধ করে দিয়ে আমার পাশে এসে বসলো। আমি বলছি না দেখে বলল, কি হলো, আমি এসেছি দেখো নাই? দেখেছি তো, এখন কি করব আমি? কি করবে মানে? তোমাকে বলেছি না প্রতিদিন একটা করে চুমু দেবে। বলছিলে তো, এখন কি করব? এখন চুমু দিবি। এখন পারবো না, রাতে দিব। এখন চেয়েছি, এখনই দিতে হবে, না হলে আমি আমারটা নিজে নিয়ে নেব। নিয়ে নাও, সমস্যা নাই। এটা বলতে না বলতেই আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে বসলো। আস্তে আস্তে খাদিজার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। আমি খাদিজার কোমরে এক হাত দিয়ে আর এক হাত তার মাথায় ধরে তার ঠোঁট জোড়া খাচ্ছি আইসক্রিমের মতো। আমি বুঝি না মেয়েদের ঠোঁটে এমন কি আছে, ঠোঁটের স্পর্শ লাগতে মিষ্টি মিষ্টি মনে হয়। প্রায় 40 মিনিট কিস করার পর খাদিজাকে ছেড়ে দিলাম। কি হলো, ছাড়লে কেন? আমি আরও চুমু খেতে চাই। একটা চাইছো, একটাই, আর বেশি দিব না। কি বললি তুই? এটা বলতে না বলতে খাদিজা আমার ঠোঁট জোড়া তার দখলে করে নিল। আমি কিছু বলতে পারলাম না। মেয়েটা এত কিস করতে পারে আজ দেখলাম। আমি খাদিজাকে ভালো করে জড়িয়ে ধরলাম, যাতে আর ছুটতে না পারে। আমি খাদিজাকে চুমু দিয়ে ভরিয়ে দিব, দেখি আজ কত চুমু খেতে পারে। এই এখন ছাড়ো, অনেক হয়েছে, আর পারবো না। আর পারবে না কেন? আর 2টা চুমু দিতে হবে, না হলে ছাড়বো না আজ। প্লিজ মেঘ, এখন ছেড়ে দাও, আমি আর পারবো না। এখন যদি এমন অবস্থা হয় বাসর রাতে কী করবে? তখন তো সারা রাত আদর করবো। ওইটা অন্য ব্যাপার, ওইটা সমস্যা নেই। এখন ছাড়ো, আমি নিচে যাই। আচ্ছা যাও। আর মুখটা ভালোভাবে ধুয়ে নিও, লিপস্টিক লেগে আছে।
এই বলে খাদিজা চলে গেল। আমি বসে আছি। প্রায় কিছুক্ষণ পর নীলা আসলো আর বলল, ভাইয়া এইগুলো এনে দে তো, আম্মু বলেছে। আমি নীলার দিকে তাকাতেই আমাকে দেখে হাসতেছে। কী রে, এমন করে হাসতেছিস কেন? তুমি কি মেয়ে মানুষ নাকি? এত লিপস্টিক কেন তোমার ঠোঁটে, গালে, কপালে? এই রে, এখন কি করব? নীলাকে বোঝাবো কি করেনি? খাদিজা তো আগেই বলেছিল যে ফ্রেশ হয়ে নিতে। যাও ফ্রেশ হয়ে আসো, আমি কাউকে বলবো না। আর ভাবি কিন্তু খুব রোমান্টিক, তাই না ভাইয়া? এই বলে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আম্মু আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না, এইগুলো হলেই হবে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম বাজারে। এমন সময় ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি খাদিজা ফোন দিয়েছে। হ্যালো। বাজার থেকে আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসেছো? তোমার জন্য আনলে ওদের কি করব? আমি জানি না তুমি আমার জন্য আনবে, এটাই আমি জানি। এই বলে ফোনটায় কেটে দিল। আমি চলে আসলাম মুদির দোকানে। মামা, এখানে যা লেখা আছে সবগুলো দিয়ে দেন, আমি আসতেছি। আচ্ছা মামা, আপনি যান, আমি সব রেডি করে রাখতেছি। আমি চলে আসলাম ফুচকার দোকানে। মামা, 100 টাকার ফুচকা দেন তো। প্যাকেট করে দেবো নাকি? প্যাকেট করে দেন। আমি ফুচকা কিনে চলে আসলাম। দোকানদারের সব সদা নিয়ে চলে আসলাম বাসায়। আগে ফুচকাগুলো লুকিয়ে তারপর কলিং বেল দিলাম। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আমি সব কিছু দিয়ে আসলাম রান্নাঘরে। সব দিয়ে বাইরে চলে আসলাম। পিছনে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলাম। ছাদে উঠে সিঁড়ি দিয়ে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দেখি খাদিজা, নীলা আর টুনি বসে আছে। বাহ ভাইয়া বাহ, বউকে লুকিয়ে লুকিয়ে খাওয়াবে তাই না? আর আমরা কিছু পাবো না? তা না, সবার জন্যই তো এনেছি, এনে খা। এখনই তো মিথ্যা কথা বললেই। আচ্ছা দাও। এই ফুচকা দিয়ে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি একটা ফুচকাও নেই। এ কি মেয়েরে বাবা, সব খেয়ে নিয়েছে। যে আনছে তার জন্য একটাও রাখে নাই। আমি মনে মনে এসব বলতেছি। খাদিজা বলল, আর বকতে হবে না, তোমার জন্য রেখেছি, এই নাও খাও। আমি যে বকতেছি তুমি বুঝলে কি করে? এমনি বুঝেছি, এই নাও খাও। না, আমি খাবো না, তোমরাই খাও। এই বলে চলে আসলাম নিচে। আম্মু, রান্না হয়েছে নাকি? হয়েছে, একটু পর খাবার দিতেছি, বসে বসে টিভি দেখ। ঠিক আছে আম্মু। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। একটু পর আম্মু এসে সবাইকে রাতের খাবার দিয়ে দিল। আমরা খাবার খেয়ে বসেছি। এমন সময় সৌরভ বলল, ভাইয়া চলো আজকে একটা গেম খেলা যাক। কি গেম খেলবি? আগে চলো, তারপর না হয় গেমের বিষয়ে বলতেছি। আমি সৌরভের সাথে চলে আসলাম নিচে। সৌরভ বলল, সবাই শোনো, আজকে একটা গেম খেলা হবে। যে গেমে জিততে পারবে সেই হবে আজকের বিজয়ী, আর একটা পুরস্কার। কি খেলা হবে ভাইয়া এটা? আমি খেলার নিয়মটা বুঝিয়ে দিতেছি। এই দেখো, এখানে কাগজে একটা জিনিস লেখা আছে। যা লেখা আছে ওইটাই করতে হবে। ওকে ঠিক আছে। আর বিচারক কে হবে, মানে কে হিসাব করবে কার কত পয়েন্ট? চাচি, চাচা, আব্বু, আম্মু হিসাব করবে। ওকে, তো শুরু করা যাক। আগে কে তুলবে? তুমি যখন বেশি কথা বলতেছো তাহলে তুমিই না হয় আগে তুলো। ওকে। নীলা একটা কাগজ উঠিয়ে দেখালো। তার লেখা আর নাচ করতে হবে। এই অবশেষে কি না আমার নাচ করিয়ে দেখাতে হবে? নীলা নাচতে লাগলো। আমরা সবাই বসে বসে দেখতেছি। নীলার নাচ শেষ হতে সবাই এক এক করে নাচতে লাগলো। নাচ শেষ হতে আমি বসে আছি। সৌরভ বলল, আব্বু আম্মু প্রথম কে হয়েছে? সবার প্রথম হয়েছে মেঘ আর খাদিজা। কি অবশেষে কি না আমাদের ফেল করিয়ে ভাইয়া তোমরা ফার্স্ট হয়ে যাবে? আমি তো আর বিচারক ছিলাম না। আম্মু আব্বুরা যা বলবে তাই হবে। আচ্ছা যাও, তোমাদের দিয়ে দিলাম। আচ্ছা আমি যার, অনেক রাত হয়েছে, ঘুমাবো গিয়ে। সবাই ঘুমাতে চলে গেল। আমিও চলে আসলাম আমার রুমে। দেখতে দেখতে কেটে গেল আরও 20টি দিন। আর মাত্র 7 দিন রয়েছে নীলার বিয়ের। আব্বু, ডেকোরেশনকে বলে দিই যে বাড়িটা সাজিয়ে ফেলবে। আচ্ছা বলে দে। আমি চলে আসলাম ডেকোরেশনের দোকানে। সব কিছু বলে দিলাম কী কী করতে হবে। ডেকোরেশন লোক পুরো বাড়িটা সাজাতে লাগলো। আব্বু, বিয়ের সব কিছু কিনে ফেলি, চলেন। আগে তোর আম্মুর সাথে কথা বলে দেখি তোর আম্মু কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে গিয়ে বলতেছি। আচ্ছা যা, আর নীলাকে বলিস তো একটু আসতে, ওর বিয়ের কার্ড কোনটা দিবে ওইটা সিলেক্ট করে যাইতে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম আম্মুর কাছে। আম্মু, নীলার বিয়ের সব কিছু চলো আজ কিনে ফেলি।
কাল যাব, আজকে একটু কাজ আছে। ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি খাদিজা, টুনি আর নীলা বসে আছে। এই নীলা, আব্বু ডাকতেছে, যা তাড়াতাড়ি। যাচ্ছি। আমি চলে আসলাম খাদিজার কাছে। টুনি বলল, ভাইয়া আপনি থাকেন, আমি একটু পর আসতেছি। আচ্ছা ঠিক আছে। টুনি চলে যেতেই আমি গিয়ে দরজা লাগিয়ে দিলাম। খাদিজা আমার দিকে তাকিয়ে বলল, এমন করে কি দেখছো? কি দেখবো? তোমাকে দেখতেছি। একটা চুমু দাও না। না, আমি চুমু দিতে পারবো না, তুমি নিয়ে নাও। আমি খাদিজাকে কোলে তুলে নিলাম। খাদিজার ঠোঁট আর আমার ঠোঁট জোড়া এক করে দিলাম। খাদিজার কিছু বলতে পারলো না। আস্তে আস্তে তার ঠোঁট মুখে চুমু দিতে লাগলাম। প্রায় 30 মিনিট পর দরজার ঠকঠক আওয়াজে আমাদের ধ্যান ফিরল। আমি খাদিজাকে ইশারা করে বললাম, তুমি কি দরজা খুলে দাও। ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম বাইরে। আমাকে দেখে নীলা বলল, কি হয়েছে ভাইয়া? কিছু না। কোথায় যাচ্ছিস? বিয়ের কার্ড দিয়ে দিতাম, যাচ্ছি। আচ্ছা যা তাহলে। আব্বু বলেছে তোমাকে যেতে আমার সাথে। আচ্ছা তো নিচে যা, আমি রেডি হয়ে আসতেছি। দেখতে দেখতে কেটে গেল 6টা দিন। আজ নীলার বিয়ে। সকালে সব আয়োজন শেষ করে গোসল করে নিলাম। দুপুরের দিকে বরযাত্রী আসলো, সবাই খাওয়া দাওয়া করিয়ে বসে আছি। সন্ধ্যায় কাজী আসলো, বিয়ে পড়িয়ে চলে গেল। সব নিয়মকানুন মেনে নীলাকে বিদায় দিলাম। খুব কান্না করছিল বোনটা। কী করব বুঝতে পারছি না। আম্মুকে নিয়ে চলে আসলাম ভিতরে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছি। আম্মু বলল, মেঘ, তোর বিয়েটাও দিয়ে দিব সামনের মাসে, আর কোনো কথা বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি আর মানা করব না, তোমাদের যা খুশি তাই করো। সামনের মাসের 15 তারিখ তোর বিয়ে ঠিক করব। খাদিজা কোথায় গেছে? খাদিজা ফ্রেশ হয়ে আসতেছে, তুমি বসো। একটু পরে খাদিজা আসলো। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় খাদিজা এসে বলল, এই যে মিস্টার, 15 তারিখে তো আমাদের বিয়ে, এখন কি করব? এখন আর কি করব, এখন তো আদর করব। এই বলে বিছানা থেকে উঠে খাদিজাকে কোলে নিয়ে নিলাম। খাদিজা বলল, আজকে আর মানা করব না আমি, তুমি যা চাও করতে পারো। আমি খাদিজাকে বিছানায় শুইয়ে দিলাম। আস্তে আস্তে তার মুখে, গালে, কপালে চুমু দিতে লাগলাম। কতক্ষণ যে খাদিজাকে চুমু দিয়েছি খেয়ালে নেই। খাদিজা বলল, এখন ছাড়ো, আমি ঘুমাবো। আজকে আমার সাথে ঘুমাবে, আর কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। আমি খাদিজাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে খাদিজার ডাকে ঘুম ভাঙলো। ছাড়ো, সকাল 10টা বেজে গেছে, আম্মু আব্বু কি ভাববে? আমি খাদিজাকে ছেড়ে দিলাম। খাদিজা ফ্রেশ হয়ে চলে গেল। আমি এখনও শুয়ে আছি, ভালো লাগছে না খাদিজাকে ছাড়া। তাই ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি খাদিজা আব্বু আম্মুকে চা দিচ্ছে। আমাকে দেখে আম্মু বলল, কি রে মেঘ, এখন উঠলি? এই তো আম্মু, এখনই। আজ না নীলার আসার কথা? একটু পর আসবে, যা বাজার থেকে এইগুলি নিয়ে আয় তো। আচ্ছা আম্মু। আমি বাজারে নিয়ে চলে আসলাম। কলিং বেল দিতে নীলা এসে দরজা খুলে দিল। দেখতে দেখতে কখন যে 8 তারিখ চলে আসলো খেয়ালই নেই। আম্মু বলল, কি রে মেঘ, আর তো বিয়ের দেরি নাই, চল সব কিছু কিনে নিয়ে আসি। আচ্ছা আম্মু, বিকালে যাবনি, এখন যেতে পারবো না। আর খাদিজার বাবা মাকে বলো দিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, আর বিকেলে নীলাও আসবে। তাহলে তো ভালোই হলো, ওর জন্য কিছু কিনে দিতে পারবো। আমি চলে আসলাম আমার রুমে। খাদিজা চলে গেছে তার বাসায়, তাই কিছু ভালো লাগছে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম বিকাল 5টায়। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি নীলা আর নীল ভাইয়া চলে এসেছে। দুলা ভাই কেমন আছেন? ভালো আছি। মেঘ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আম্মু কখন যাবে? একটু পর যাব। খাদিজার আব্বু আম্মু আসতেছে। আমি বসে বসে কথা বলতেছি দুলা ভাইয়ের সাথে। প্রায় 10 মিনিট পর কলিং বেল বাজলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখি আমার শ্বশুর শাশুড়ি আর খাদিজা দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। মেঘ, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা সবাই বসে আছি। আব্বু আম্মু আর নীলা রেডি হয়ে আসলো। আমরা সবাই চলে আসলাম শপিং মলে। সব কিছু কেনাকাটা করে চলে আসলাম বাসায়। আস্তে আস্তে রাত 2টা বেজে গেছে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি আব্বু আম্মু, শ্বশুর শাশুড়ি, খাদিজা বসে আছে। আম্মু, আপু কোথায়? তোর আপু এখনো ঘুমাচ্ছে, যা ডেকে নিয়ে আয়। আমি চলে আসলাম আপুর রুমে। রুমের সামনে ডাক দিতে আপু এসে দরজা খুলে দিল। আপু আম্মু ডাকতেছে যাওয়ার জন্য। তুই যা, আমি তো দুলাভাইকে নিয়ে আসছি। আমি চলে আসলাম নিচে। দেখতে দেখতে কেটে গেল 5টি দিন।
বাড়ি ভর্তি মানুষ কিছু না, 2 দিন ধরে ঘুমাতেও পাচ্ছি না। রাতে চলে আসলাম ছাদে, এসে দোলনায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। এই মেঘ, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? আপু, এইখানে এসে বসেছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই, চলো নিচে যাই। চলো। আমি আর আপু চলে আসলাম নিচে। আমার রুমে এসে দেখি সৌরভ, মৃত্যু, টুনি আর অনেকেই আছে। আমাকে দেখে সৌরভ বলল, ভাইয়া রাতে কোথায় ছিলে? ছাদে ছিলাম। কেন? এমনি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজকে আমাদের বিয়ে। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আব্বু, আমি নামাজ পড়ে আসতেছি। ওইখানেই তো মসজিদ আছে, নামাজ পড়তে পারবি। না আব্বু, এইখান থেকে নামাজ পড়বো। আচ্ছা তুই নামাজ পড়ে আয়, আমরা যাই এখন। আচ্ছা যাও। আব্বু চলে গেল। আমি চলে আসলাম মসজিদে, নামাজ পড়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আপু এসে দরজা খুলে দিল। যা, রেডি হয়ে আয়, আমরা গাড়িতে গিয়ে বসছি। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে, রেডি হয়ে চলে আসলাম নিচে। গাড়িতে এসে বসতে গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। আমরা চলে আসলাম খাদিজাদের বাসায়। গেটে আমাদের আটকালো। আমরা টাকা দিয়ে ভিতরে চলে গেলাম। আমাদের আসতে দেখে ছোট বাচ্চারা বাজি ফোটাতে লাগলো। জুতা নিচে রেখে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বসে আছি, এমন সময় কাজী আসলো। আমাদের বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। সকাল নিয়মকানুন শেষ করে আমাদের বিদায় দিল। কী ব্যাপার, আজ দেখি খাদিজা একটুও কান্না করে নাই। গাড়িতে বসে পড়লাম। গাড়ি চালাতে লাগলো সৌরভ। আমি খাদিজার কানে কানে বললাম, কী ব্যাপার, তুমি কান্না করো নাই যে? আমি কান্না করব কেন? আমি তো আমার প্রিয় মানুষের সাথেই যাচ্ছি। ও আচ্ছা। আমি চলে আসলাম বাসায়, খাদিজাকে নিয়ে চলে গেল। আমি চলে আসলাম ছাদে। সৌরভ নীল হয়ে আসলো। সালা বাবু, আদর কইরো, কিন্তু ভালো করে। আচ্ছা ঠিক আছে দুলাভাই, আর কী কী করতে হবে যদি একটু বলে দিতা। এই নে, এই লাঠিটা নিয়ে যা, বাসর রাতে বিড়াল মারতে হবে। আমরা এইসব নিয়ে কথা বলতেছি, কখন যে রাত 1টা বেজে গেছে খেয়াল নেই। আপু এসে বলল, এই মেঘ, যা ঘরে যা, অনেক রাত হয়েছে। আমি চলে আসলাম বাসর ঘরের সামনে। এসে দেখে টুনি আর মিম দাঁড়িয়ে আছে। কিরে, তোরা এইখানে? আমারে টাকা না দিলে ভেতরে ঢুকতে দেব না। কত টাকা দিতে হবে তোদের? বেশি না, 20,000 টাকা দিলেই হবে। এই নে, এইখানে 10,000 টাকা আছে, আর দিতে পারবো না। ওকে, হয়ে যাবে এতেই। আমি ঢুকে পড়লাম বাসর ঘরে। দরজাটা লাগাতে খাদিজা নড়ে চড়ে বসলো। আমি খাদিজার কাছে যেতে খাদিজা এসে আমার পায়ে ধরে সালাম করলো। খাদিজা, তোমার অজু আছে? আছে। আমি খাদিজাকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। খাদিজা গিয়ে খাটের ওপর বসে পড়লো। আমিও চলে আসলাম খাটের ওপর। এই না, এই দুধটা খেয়ে নাও। আমি অর্ধেকটা খেয়ে বাকিটা দিয়ে দিলাম খাদিজাকে। খাদিজা খেয়ে বলল, এখন কি শুরু করবা? এখন কিসে শুরু করব? তো কখন শুরু করবা? এখনই করবো। এই বলে খাদিজার ঠোঁট ঝোড় আমার দখলে করে নিলাম। আস্তে আস্তে সারা শরীরে চুমু দিতে লাগলাম। বাকিটা না হয় ইতিহাস হয়ে থাক, আর কিছু বলবো না। গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।